নমস্কার। ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে যে দল বদলের ভূমিকম্প চলছে সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। প্রথম সারির হেভিওয়েট নেতারা রাতারাতি নিজেদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় আর আনুগত্য বদলে ফেলছেন। আর এই পুরো প্রক্রিয়ার পেছনে কিন্তু লুকিয়ে আছে এক জটিল সংসদীয় অঙ্ক। আজকের এই বিশ্লেষণে আমরা এই রাজনৈতিক পট পরিবর্তন আর তার পেছনের সমীকরণগুলোকে ডিকোড করব। চলুন সরাসরি বিষয়ে ঢোকা যাক। ভাবার মতো বিষয় হলো আম আদমি পার্টির মতো একটা দল, যাদের ভিতটাই ছিল আদর্শ আর একতার ওপর, সেখান থেকে হঠাৎ করে শীর্ষ নেতারা কেন এভাবে পালাচ্ছেন? দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে যে দলের জন্ম, তাদের এই গণদল ত্যাগের আসল কারণটা ঠিক কী? আসুন একটু গভীরে গিয়ে এই রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করা যাক। বিগত বেশ কিছুদিন ধরে দলের শীর্ষ নেতৃত্বের উপর ঠিক কী পরিমাণ চাপ তৈরি করা হয়েছে সেটা একবার খেয়াল করুন। 2023 সালের ফেব্রুয়ারিতে ডেপুটি সিএম মনীষ সিসোদিয়ার গ্রেফতারি, তারপর অক্টোবরে সঞ্জয় সিং, আর সবশেষে 2024-এর মার্চ মাসে খুদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি। পরপর এত বড় ধাক্কা, কিন্তু সূত্র বলছে এত কিছুর পরেও কিন্তু দলের মূল কোর লিডারশিপ এতটুকুও ভাঙেনি বা তারা কেউই দল ত্যাগ করেনি। 1 নম্বর পয়েন্ট, টার্গেট শিফট। ফোকাসটা ঘুরে গেল দলের তুলনামূলক দুর্বল অংশের দিকে। মূল নেতৃত্ব যখন একেবারে অটুট থাকলো, তখন রাজনৈতিক চাপের অভিমুখটা বদলে গেল। একদিকে ছিলেন দলের আদর্শগত প্রতিষ্ঠাতা, যারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে একদম শুরুতে দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আর অন্যদিকে সেই সব সাম্প্রতিক নিয়োগপ্রাপ্তরা, যাদের মধ্যে অনেকেই অত্যন্ত ধনী ব্যবসায়ী বা বাইরের স্ট্র্যাটেজিস্ট। বিশ্লেষকদের মতে দলের ওই আদর্শগত প্রতিষ্ঠাতাদের বদলে এই বিত্তশালী ব্যবসায়ীদের যখন রাজ্যসভার টিকিট দেওয়া হলো, ঠিক তখনই দলের ভেতরে এক ধরনের কাঠামোগত দুর্বলতা তৈরি হয়ে যায়, যার সুযোগ এখন নেওয়া হচ্ছে। আর এই দলবদলের জল্পনায় যেসব হাই প্রোফাইল সাংসদদের নাম উঠে আসছে তা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। রাঘব চাড্ডা, যিনি একদম প্রথম দিককার একনিষ্ঠ সমর্থক ছিলেন, সন্দীপ পাঠক, স্বাতি মালিওয়াল, অশোক মিত্তল, রাজেন্দ্র গুপ্তা, এমনকি প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, এই হেভিওয়েট নামগুলোই এখন চর্চায়। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এরাই কেন দল ছাড়ছেন? এদের প্রত্যেকের দলত্যাগের পেছনের গল্পটা কিন্তু আলাদা। যেমন ধরুন, আইআইটি আর কেমব্রিজ ব্যাকগ্রাউন্ডের একাডেমিক সন্দীপ পাঠক সম্প্রতি কিছু নির্বাচনী ব্যর্থতার পর দলের ভেতরেই নাকি তাকে বেশ উপহাসের মুখে পড়তে হয়েছিল। আবার স্বাতি মালিওয়ালের ক্ষেত্রে ব্যাপারটা হলো মুখ্যমন্ত্রী স্টাফদের সঙ্গে তার দীর্ঘদিনের বিবাদ আর একটা শারীরিক নিগ্রহের অভিযোগ। অন্যদিকে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির মালিক অশোক মিত্তলের দলবদলের মাত্র 10 দিন আগেই তার ওখানে ইডির তল্লাশি চলেছিল। অর্থাৎ কারণগুলো বেশ স্পেসিফিক আর তাৎক্ষণিক। এবার রাঘব চাড্ডার বিষয়টা একটু টাইমলাইন ধরে মিলিয়ে দেখুন, কিভাবে তিনি ধীরে ধীরে নিজেকে দলের মূল ক্রাইসিস থেকে সরিয়ে নিচ্ছিলেন। সেটা বেশ ইন্টারেস্টিং। 2023-এর মে মাসে ইডি চার্জশিটে তার নাম এলো, সেপ্টেম্বরে হাই প্রোফাইল বিয়ে হলো, আর তারপর থেকেই দলের কাজে তার উপস্থিতি কমতে থাকলো। এরপর কেজরিওয়ালের গ্রেফতারির মতো একটা প্রবল সংকটের সময় তিনি লন্ডনে চোখের চিকিৎসার জন্য লম্বা সময় কাটিয়ে এলেন, আর শেষে 2024-এর এপ্রিলে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যাওয়ার জল্পনা, যেন পুরো ছক কোষেই একটা দূরত্ব তৈরি করা হচ্ছিল। সবচেয়ে আয়রনিক ব্যাপারটা বলি, রাঘব চাড্ডা নিজেই একসময় একটা মন্তব্য করেছিলেন, বলেছিলেন, যদি আপনি ওই দলে যোগ দেন তাহলে আপনি বেকসুর খালাস পেয়ে যাবেন, আর যদি না দেন তাহলে আপনাকে জেলে পোড়া হবে। একবার ভাবুন, যে দলবদল কৌশলের তিনি একসময় তীব্র নিন্দা করতেন, আজ সূত্র অনুযায়ী তিনি নিজেই সেই একই পথের পথিক। পলিটিক্যাল আয়রনি বোধহয় একেই বলে। 2 নম্বর পয়েন্ট, দ্য লিগ্যাল টুইস্ট বা আইনি মোড়। চলুন দেখি এই দল ত্যাগের পেছনের সংসদীয় অঙ্কটা ঠিক কী। এই পুরো গেম প্ল্যানটা লুকিয়ে আছে একটা ম্যাজিক ফিগারে। সংখ্যাটা হলো 7। রাজ্যসভায় আম আদমি পার্টির মোট সাংসদ 10 জন, আর ঠিক 7 জন সাংসদই দল পরিবর্তন করছেন। কিন্তু এতজন একসঙ্গে দল ছাড়লেও তাদের সাংসদ পদ কেন খারিজ হচ্ছে না, আর ওই 7 সংখ্যাটাই বা কেন? এটা বুঝতে গেলে আমাদের দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন লটা একটু ঝালিয়ে নিতে হবে। 1985 সালে আনা এই সাংবিধানিক আইনের বেসিক ফান্ডাটাই ছিল নির্বাচিত প্রতিনিধিরা যাতে স্রেফ ক্ষমতার লোধে এদিক ওদিক করতে না পারেন। নিয়ম সোজা, দল ছাড়লে পদও ছাড়তে হবে। কিন্তু এই আইনে একটা বড়সড় ফাঁকফোকর আছে। ফাঁকফোকরটা হলো 2/3 এক্সেপশন বা 2/3 নিয়ম। যদি কোনো দলের ঠিক 2/3 সাংসদ একসঙ্গে অন্য দলে যোগ দেন, তাহলে আইনি ভাষায় সেটাকে দল ত্যাগ না বলে মার্জার বা অন্তর্ভুক্তি বলা হয়। আর ম্যাজিকের মতো তখন আর কারোর সাংসদ পদ খারিজ হয় না। এবার অঙ্কটা মেলান, 10 জন সাংসদের 2/3 ঠিক কত হয়? একদম ঠিক, 7 জন। অর্থাৎ এই দলত্যাগ কোনো হঠাৎ নেয়া আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, একেবারে নিখুঁত আইনি ক্যালকুলেশন।
এখন একটা স্বাভাবিক প্রশ্ন উঠতেই পারে, দলের হাইকমান্ড যখন বুঝতে পারছিল যে এই সাংসদদের আনুগত্য টলমল করছে, তখন কেন তাদের আগেই বহিষ্কার করা হলো না? দল কেন আগ বাড়িয়ে ব্যবস্থা নিল না? দারুণ প্রশ্ন। এর উত্তরটাও লুকিয়ে আছে ওই আইনে। নিয়ম হলো, দল যদি কোনো সাংসদকে বহিষ্কার করে তাহলেও কিন্তু তিনি তার সাংসদ পদটি হারান না। মানে বহিষ্কার করলে দলের কোনো আইনি লাভ তো হতোই না, উল্টে এরা ক্ষমতায় থেকে যেতেন আর দলের ভেতরে একটা লম্বা অস্বস্তিকর লড়াই চলত। তাই আগে থেকে বের করে দেওয়াটাও দলের জন্য খুব একটা কাজের অপশন ছিল না। 3 নম্বর পয়েন্ট, ঐতিহাসিক কৌশল, যাকে অনেকেই অপারেশন লোটাস বলে থাকেন। এই ঘটনাটাকে আরও বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হলে একটু ইতিহাসে পিছিয়ে যেতে হবে। এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু ভারতীয় রাজনীতিতে একেবারে নতুন কিছু নয়। একটু ফিরে দেখলেই বুঝতে পারবেন। 2016 সালে অরুণাচল প্রদেশে 32 জন বিধায়ক, 2019-এ কর্ণাটকে 17 জনের পদত্যাগ, 2020 সালে মধ্যপ্রদেশে 22 জন, আর 2022 সালে মহারাষ্ট্রে একেবারে 40 জন বিধায়কের দলবদল। বিরোধী পরিচালিত সরকার ফেলার জন্য এই নির্দিষ্ট অঙ্কের দলত্যাগের কৌশল রীতিমতো একটা ট্রাইডেন্ট টেস্টেড প্লেবুক হয়ে দাঁড়িয়েছে। পলিটিক্যাল অ্যানালিস্টরা বলেন, দলত্যাগের এই ফর্মুলাটা মূলত 3টে ধাপে কাজ করে। 1. প্রথমে এমন বিধায়ক বা সাংসদদের চিহ্নিত করো যাদের আদর্শগত ভিত একটু নড়বড়ে। 2. তাদের লোভনীয় পদের অফার দাও বা তদন্তকারী সংস্থার ভয় দেখাও। আর 3. দলত্যাগ বিরোধী আইনকে পাশ কাটানোর জন্য ঠিক যে কজন দরকার সেই গাণিতিক মেজরিটিটা জোগাড় করে ফেলো। 4 নম্বর পয়েন্ট, অস্তিত্বের সংকট, নিজস্ব পরিচয় হারানোর ভয়। এই পুরো প্রক্রিয়াটির প্রভাব শুধু কয়েকটা আসন হারানোতেই সীমাবদ্ধ থাকে না, এটা রীতিমতো একটা অস্তিত্বের সংকট তৈরি করে। যখন কোনো দল এমনভাবে ভেঙে যায়, তখন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের 1972 সালের একটা 3 টেস্ট ফর্মুলা ব্যবহার করে ঠিক করে যে আসল দল কোনটা। দলের উদ্দেশ্য আর সংবিধান দেখার পাশাপাশি সবচেয়ে ক্রুশাল হলো 3 নম্বর ধাপটা, আইনসভা আর সাংগঠনিক স্তরে কোন গোষ্ঠীর কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে সেটা বিচার করা। এর ইম্প্যাক্ট কতটা গভীর হতে পারে বুঝতে পারছেন? রাজ্যসভার পর এই ছক কষা দলবদলের হাওয়া যদি রাজ্যের বিধায়কদের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে আম আদমি পার্টির মূল নেতৃত্ব চিরতরে তাদের দলের নাম, এমনকি ওই আইকনিক ঝাড়ু বা ব্রুম প্রতীকটাও হারিয়ে ফেলতে পারে। ঠিক যেমনটা আমরা অতীতে শিবসেনা বা এনসিপির ক্ষেত্রে হতে দেখেছি। এখানে ঝুঁকিটা শুধু কয়েকজন নেতা চলে যাওয়ার নয়, পুরো ব্র্যান্ড আর দলের আত্মপরিচয়টাই খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই, দলত্যাগ বিরোধী আইনটা তো তৈরি হয়েছিল গণতন্ত্রকে বাঁচানোর জন্য, কিন্তু আজ কি সেটা আদৌ তার কাজ করছে, নাকি আইনি অঙ্কের এই ভাগফোকরগুলো আমাদের আদর্শগত রাজনীতিকে পাকাপাকিভাবে গ্রাস করে ফেলেছে? এই সিস্টেমিক লুপহোলের যুগে দাঁড়িয়ে রাজনৈতিক সততার ভবিষ্যৎ আজ ঠিক কোথায়, সেটা আমাদের সকলকেই একবার ভেবে দেখতে হবে। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।